প্রশ্নটা তোদের এই বছরের মাধ্যমিকে এবং বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষাতে দিতে পারে, গ্যারেন্টি এটা। তুই শুধু আমার ভিডিওগুলোকে পরপর করতে থাক, এতেই হবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা অলরেডি জেনে গেছিস অ্যাডভেঞ্চার একাডেমিতে শুরু হয়ে গেছে মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্সের আসল প্রিপারেশন। যারা যারা নতুন এখানে আছিস তারা বলবি দাদা আসল প্রিপারেশনটা আবার কি? দেখ, তোরা প্রত্যেকেই বই কমপ্লিট করেছিস, তোরা প্রত্যেকেই কেউ কেউ আমার চ্যানেল থেকে ওয়ান শট, কেউ কেউ অন্যান্য চ্যানেল থেকে ওয়ান শট, আমার চ্যানেল থেকে কুইক রিক্যাপ, এই সমস্ত কিছু তোরা দেখে ফেলেছিস। মানে মোটামুটি বইয়ের কন্টেন্ট, চ্যাপ্টার ওয়াইজ কন্টেন্ট তোদের শেষ। কিন্তু আমি তোকে একটা কথা বলছি, মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্সে 95 আপ কিংবা ভাগ্য ভালো থাকলে 100 পাওয়ার জন্য এইটুকু প্রিপারেশন ইজ নট সাফিসিয়েন্ট। তোকে কোয়েশ্চেন অ্যানালিসিস করে করে প্রিপারেশন করতে হবে, তোকে ধরে ধরে কোয়েশ্চেন দেখতে হবে যে কোন কোয়েশ্চেনটায় কোথায় প্যাঁচ, কোন কোয়েশ্চেনটা কিভাবে আমাকে দিয়ে থাকে। আমি ধরো বইতে একটা টপিক পড়েছি, সেইটাকে কোয়েশ্চেন আকারে যখন করা হয় কিভাবে করা হয়, সেইটাই হচ্ছে আসল প্রিপারেশন। এবং দিস ইজ দ্য হাই টাইম টু ডু দ্যাট প্রিপারেশন। সেই কারণে অ্যাডভেঞ্চার একাডেমি তোদের কাছে সেই প্রিপারেশনটাকে নিয়ে চলে এসছে। দেখ, আমাদের ভৌত বিজ্ঞানে 36 নম্বরের এমসিকিউ ভিএসকিউ আসে এবং 18 নম্বরের এসএকিউ আসে। এই যে পুরো শর্ট কোয়েশ্চেন মিলিয়ে 54 নম্বর থাকে, এখানেই সব থেকে বেশি সমস্যায় পড়ে ছেলেমেয়েরা। আর তোদেরকে ওই 54তে 54 পাওয়ানোর দায়িত্ব আমার। আমি তোদেরকে প্রত্যেকটা দিন যে প্রত্যেকটা প্রশ্নের এক একটা ভ্যারাইটি উপস্থাপন করছি, তুই একবার মন দিয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা প্রশ্নকে মন দিয়ে খুঁটিয়ে 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 অ্যানালিসিস কর, প্রত্যেকটা প্রশ্নকে পড় এবং তার লজিক গুলোকে খাতার মধ্যে লিখে রাখ। তারপর তুই দেখ 1 মাসের মধ্যে আমূল পরিবর্তন হবে। টেস্ট পরীক্ষা যখন তুই দিতে যাবি তখন তুই নিজেকে চিনতে পারবি না যে তুই ফিজিক্যাল সায়েন্সে কি ছিলি, তুই ফিজিক্যাল সায়েন্সে কি হয়ে গেছিস। তুই বলতে পারিস দাদা এমসিকিউ ভিএসকিউ এসএকিউ মিলিয়ে 54 নম্বর হয়, বাকি 36, সেই 36 কিন্তু আমাদের ধামাকা ব্যাচের মধ্যে শুরু হয়ে যাবে, যেটা পুরো এলএকিউ। আমি বলবো এইসব ব্যাপারে। চল আগে শুরু করি আজকের লেকচার নাম্বার 4। যারা লেকচার নাম্বার 1, 2 এবং 3 দেখিস নি, এক্ষুনি গিয়ে দেখে নিবি এইটার পরেই। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে মেরুজ্যোতি বায়ুমণ্ডলের যে স্তরে সৃষ্টি হয়। মেরুজ্যোতি তো থার্মোস্ফিয়ারে সৃষ্টি হয়, তাই না? চলো দ্বিতীয় প্রশ্ন বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন বনাম উষ্ণতা লেখচিত্র কোনটা? মার্ভেলাস কোশ্চেন। এইসব কোশ্চেন গুলোর জন্যই কিন্তু তোদেরকে এই ভিডিও করানো। তুই এই যে কোশ্চেনটা রয়েছে সেটাকে তুই হয়তো পড়েছিস, তুই চার্লসের সূত্রটাকে পড়েছিস, তার সমীকরণ পড়েছিস, কিন্তু কোশ্চেনটাকে যে এইভাবে দেয় সেটা হয়তো তুই জানতিস না। কিংবা হয়তো তোকে কখনো না কখনো, যদি আমি এই ভিডিওটা না করতাম, কখনো না কখনো তোকে এই প্রশ্নটাই সামনা করতে হতো। তুই হয়তো জিনিসটা মুখস্থ করে যেতিস, গিয়ে দাগ মেরে দিতিস, কিন্তু সেটা তো কোনো সলিউশন নয়। চল দেখা যাক প্রশ্নটাকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়। বলে দিয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বনাম উষ্ণতা লেখচিত্রটা কেমন। দেখ ভাই, আয়তন বনাম উষ্ণতার যে সমীকরণটা চার্লসের সূত্র থেকে আমরা পাই, সেটা হচ্ছে VT = V0 প্লাস V0 T/273। এই তো ব্যাপার। তুই আমাকে একটা কথা বলতো, এই পুরো সমীকরণটাকে যারা যারা আমার কাছে গ্যাসের আচরণ পড়েছিস, যারা যারা আমাদের কুইক রিক্যাপটা কিছুটা হলেও দেখেছিস, তারা প্রত্যেকে জানিস এই সমীকরণটাকে যখন আমাদের প্লট করতে হয় তখন এই ভিটির রেসপেক্টে টিটাকে প্লট করতে হয়। মানে প্লটটা ঠিক এইরকম একটা দেখতে হয়। আমি খুব রাফ একটা তোকে প্রথমে ড্র করে দেখাচ্ছি। ভিটির রেসপেক্টে টিটাকে প্লট করতে হয় এরকম ভাবে, ঠিক আছে? তার মানে তোর এই ভিটিটা হচ্ছে ওয়াই আর তোর এই টিটা হচ্ছে এক্স। বল হ্যাঁ, একদম। তোরা দেখবি একটা সমীকরণ পড়েছি, y = c + mx। এই যে সমীকরণটা ছিল সেটা একটা সরল রেখার সমীকরণ ছিল, কিন্তু এই c টার্মটা থাকার জন্য সেই সরল রেখাটা কিন্তু মূল বিন্দুগামী হচ্ছিল না, বরং মূল বিন্দুর থেকে কিছুটা ওপর থেকে এই রকম ভাবে যাচ্ছিল। তুই বলবি দাদা এটা উপরের দিকে কেন উঠবে? কারণ এই যে m এর ভ্যালুটা সেটা পজিটিভ আছে। m এর ভ্যালু পজিটিভ মানে যে স্লোপটা, যে নতিটা, সেটা উপরের দিকে উঠবে। আর m এর ভ্যালুটা নেগেটিভ মানে সেটা নিচের দিকে নামবে। এখানে যেহেতু তুই m এর ভ্যালুটা পজিটিভ দেখতে পাচ্ছিস, সেই কারণে তুই পুরো লেখচিত্রটাকে এইরকম ভাবে তুলিস। পড়েছিলি এর আগে চার্লসের লেখচিত্র এইরকম ভাবে। এবার তুই কি করতিস বলতো, এইটাকে এরকম ভাবে ডট 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 করে পেছনের দিকে বাড়িয়ে দিতিস। এটাই তো করতিস ভাই। তার মানে এইটা একটা সরল রেখা, কিন্তু সি পার্ট প্রেজেন্ট থাকার জন্য এটা কিন্তু মূল বিন্দুগামী নয়। সুতরাং অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অপশন। সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। যদি এই সমীকরণটা এইরকম রূপে থাকতো y = mx,
তখন কিন্তু এটা একটা সরল রেখা যেটা মূল বিন্দুগামী। দাদা এর কি আমাদের কোনো অ্যাপ্লিকেশন ছিল? অবশ্যই ছিল। দেখ ভি প্রপোর্শনাল টু টি তোরা পড়েছিলি না, কেলভিন স্কেলে চার্লসের সূত্র। সেই ভি প্রপোর্শনাল টু টি কে যখন আমরা লিখতাম ভি ইকুয়াল টু কেটি লিখতাম, তুই ভি এর সাথে টি এর প্লট করতিস, ভি ওপরে টি নিচে, তখন ভিটাকে ওয়াই ধরতিস, টিটাকে এক্স ধরতিস, তাহলে কেটা তোর হয়ে যেত এম, তাহলে হয়ে গেল না ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার লেখচিত্র কেমন হতো? মূল বিন্দুগামী সরল রেখা হতো। আমি তোদেরকে দেখবি শিখিয়েছিলাম প্রপোর্শনাল থাকলো মানে মূল বিন্দুগামী সরল রেখা দিয়ে দে। বুঝতে পারছিস তো ভাই কোথায় লজিক? চলো তাহলে এই দেখো পুরো জিনিস, এই দেখো পুরো লজিক। এখানে তোমাকে অনেক সময় এম এর ভ্যালু জিজ্ঞাসা করে, অনেক সময় এই সি এর ভ্যালুটা জিজ্ঞাসা করে। সি এর ভ্যালুটা কত হয়ে যাবে ভাই? ভি0। আর এম এর ভ্যালুটা কত হয়ে যাবে? এক্স বাদ দিয়ে যেটুকু রয়েছে, এখানে এক্স হচ্ছে টি, টি বাদ দিয়ে রয়েছে v0/273। আশা করতে পারি একদম লজিক্যালি পারফেক্ট আছে। প্রত্যেকে আমাকে একটুখানি বলে ফেলো তো এই বিন্দুটার ভ্যালু কত, এই টেম্পারেচারটার ভ্যালু কত। চলো নেক্সট আর একটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। দেখবি এইরকম এই প্রত্যেকটা সেটের মাধ্যমে তোকে গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা দিয়ে প্রাইম কোয়েশ্চেন্স গুলোকে আস্তে আস্তে করাচ্ছি। এবং তুই খেয়াল কর আস্তে আস্তে কিন্তু লেভেলটা বাড়তে থাকছে এবং এই লেভেল বাড়তে থাকবে। তবে খেয়াল রাখিস মাধ্যমিকে কিন্তু খুব একটা হাই লেভেলের প্রশ্ন দেয় না ভাই। বলছে একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 22, খুব ভালো কথা, তোদেরকে আমি এতদিনে বহুবার করিয়েছি বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মতো সম্পর্ক m ইকুয়াল টু 2d। তাহলে এই যে তুই এখান থেকে বাষ্প ঘনত্বের ভ্যালু যখন 22 পাচ্ছিস, তুই সেখান থেকে m এর ভ্যালুটা 22 ইন্টু তুই 44 পেয়ে যেতে পারিস। খুব ভালো কথা। বলেছে এসটিপিতে ওই গ্যাসটার 44 গ্রামের আয়তন কত হবে? ভাই 44 গ্রামটাই তোর আণবিক ভর। এবং আমি তো তোদেরকে শিখিয়েছি, যারা যারা শিখিসনি ওয়েট কর, রাসায়নিক গণনার ওয়ান শট দেওয়া হবে। আর যদি ডিটেলে শিখতে চাস তাহলে ধামাকা ব্যাচের মধ্যে জয়েন করতে হবে। এবার দেখ এই তো যার বাষ্প ঘনত্বটা 22 তার আণবিক ভরটা তো 44। আমরা কি জানি? আমরা জানি কোনো একটা গ্যাসকে যদি তার আণবিক ভর পরিমাণ তুই নিয়ে নিতে পারিস তাহলে সেটা এক মোলকে রিপ্রেজেন্ট করে। মানে আজকে এই যে তুই গ্যাসটা নিয়েছিস তার আণবিক ভরটা হচ্ছে 44। তার মানে তুই যদি গ্যাসটাকে 44 গ্রাম পরিমাণ নিয়ে নিস, মানে আণবিক ভর পরিমাণ নিয়ে নিস, তাহলে সেইটা ওই গ্যাসটার এক মোলটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে 44 গ্রাম সেই গ্যাসটাকে নেওয়া মানে এক মোল পরিমাণ নিয়ে নেওয়া। এবার তুইও জানিস আমিও জানি যে এসটিপিতে এক মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। আশা করবো এটা প্রত্যেকে কিন্তু অলরেডি জানিস। এবার মন দিয়ে দেখ প্রশ্নটা, বাষ্প ঘনত্ব 22 ছিল, তাহলে আণবিক ভর 44। তোকে বলে দিয়েছি এসটিপিতে 44 গ্রামই নেওয়া হয়েছে, মানে এক মোল নেওয়া হয়েছে। তার আয়তন জিজ্ঞাসা করেছে, 22.4 লিটার ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি মনের মধ্যে গেঁথে গেছে সলিউশন। যদি এখানে তোকে আজকে 44 এর পরিবর্তে 88ও দেয় তুই করে দিবি, কারণ তুই বুঝে গেছিস। নেক্সট প্রশ্ন বলেছে রূপো, তামা, লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সব থেকে বেশি কার? যদি রূপো থাকে আর কোনো দিকে দেখার দরকারই নেই ভাই, আর যদি হিরে থাকে তাহলে রূপোকেও দেখার দরকার নেই। চল দেখি 1.5 এ বি সি ডি চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.33, 2.42, 1.45। যে মাধ্যমটাতে আলোর বেগ সব থেকে বেশি, দেখবি আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কটার মধ্যে আমি একটা ক্যালকুলেশন শিখিয়েছিলাম যে মিউ ইকুয়াল টু এই যে প্রতিসরাঙ্ক সেটা ইকুয়াল টু সি বাই ভি হয়। আমি এইটাকেই লিখতে পারি এন ল্যামডা ভি এর জায়গায়। তাহলে এই দুটো যদি আমার ধ্রুবক থাকে তাহলে মিউ প্রপোর্শনাল টু 1/λ লেখা যায় তো রে ভাই। এই পুরো জিনিসটাই তো লেখা যায়। এখানে তো আবার ল্যামডা চাইও নি ভাই, বেগ দিয়েই হয়ে গেছে। তার মানে তো প্রথম লাইনেই গল্প শেষ, আলাদাই ব্যাপার। তাহলে তুই আমাকে একটা কথা বল, এটা তো সর্বদা ধ্রুবক থাকে, তার মানে মিউ প্রপোর্শনাল টু 1/v হয়ে যাবে। এটার মানে তুই কি বুঝতে পারলি? তুই বুঝতে পারছিস যে মিউ মানে মাধ্যমের প্রতিসরাঙ্ক আর আলোর বেগ এই দুটো পরস্পরের ব্যস্তানুপাতিক। লজিক কথা বলবে, এই ধামাকাতে এমনি এমনি তোকে বলছি না। অ্যাডভেঞ্চার একাডেমি তোকে মুখস্থ করাবে না ভাই, আমি তোকে কথা দিয়ে বলছি।
তুই এইটুকু বলবি যে সৈকতদা বলেছিল যেটা সেটাই হয়েছে, শিখিয়ে দিয়েছিল, আর এই লজিক গুলোই তোর পরীক্ষাতে তোকে জাদু করে দেবে, তুই দেখবি। তার মানে যার যার প্রতিসরাঙ্কের ভ্যালু বেশি হবে সেখানে আলোর বেগ কম হবে। তাহলে তোকে বলেছে চারটে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে এগুলো 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 এগুলো, কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি। আলোর বেগ যদি সব থেকে বেশি চায় তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা সব থেকে কম হবে, কারণ ব্যস্তানুপাতিক, বেগ বেশি হতে গেলে প্রতিসরাঙ্ককে মিনিমাম হতে হবে। তাহলে কোথায় প্রতিসরাঙ্কটা মিনিমাম? উত্তর হচ্ছে দাদা 1.33 তে প্রতিসরাঙ্কটা মিনিমাম। তাহলে 1.33 তে যদি প্রতিসরাঙ্কটা মিনিমাম হয় তাহলে 1.33 তে বেগটা ম্যাক্সিমাম। তাহলে যে মাধ্যমটিতে আলোর বেগ সব থেকে বেশি সেটা কোনটা? 1.33টা হচ্ছে বি, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। মাথার মধ্যে ঢুকে গেছে তো ভাই? লজিক ক্লিয়ার তো? চলো নেক্সট। সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব এটা তো 25 সেন্টিমিটার হয়, আর দূরবিন্দুটা তো অসীম হয়, তাই না? চলো নেক্সট। ওহো, আর একটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। আমি বলেছিলাম না সব শেখাবো, সব শেখাবো, চল সব শেখাবো। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধকে বার করতে বলেছে ভাই। এ বিন্দুটা আমি এখানটায় দেখতে পাচ্ছি, বি বিন্দুটা আমি এখানটায় দেখতে পাচ্ছি। এবার তুই আমাকে বল, যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট যায় কি করে শিখতে হয় দেখে নে। এই কারেন্টটা এই পয়েন্টটাতে এসে দুটো দিকে ভাগ হয়ে যাবে, কারণ মধ্যিখান থেকে একটা সেপারেশন করে দেওয়া আছে। যখনই দুটো দিকে ভাগ হয়ে গেল তাহলে এই রোধটার মধ্যে দিয়ে আর এই রোধটার মধ্যে দিয়ে দুটো কারেন্ট এরকম ভাবে ভাগ হয়ে যাচ্ছে। তো যখনই তুই দেখবি কোনো একটা পয়েন্ট থেকে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাথায় রাখবি সেই দুটো রোধ সমান্তরালে রয়েছে। ট্রিকটা মনে থাকবে। কি বললাম? বললাম যখনই তুই দেখবি একটা পয়েন্ট থেকে দুদিকে কারেন্টটা ভাগ হয়ে দুটো রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন খেয়াল রাখবি সেই দুটো রোধ সমান্তরালে আছে। হলো, এইবার দেখ, তাহলে আমাকে এই এ আর বি বিন্দুর তুল্য রোধ বার করতে গেলে আগে এই যে দুখানা সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ আছে এটা তুল্য রোধ বার করতে হবে। তাহলে 4 ওহম আর 4 ওহম আছে। ভাই আমি তো তোকে শিখিয়েছিলাম যে দুখানা যদি রোধ থাকে, আমি ধামাকা ব্যাচের মধ্যে শিখিয়েছিলাম, দুখানা যদি রোধ থাকে তাহলে সেই দুটো রোধের তুল্য রোধ বার করবো সমান্তরাল সমবায়ে একটা ফর্মুলা লাগিয়ে। কি ফর্মুলা? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। একদম শর্টকাট ভাই। R1 ইন্টু R2 কত? 4 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 4 বসিয়ে দিই। নিচে R1 প্লাস R2, 4 প্লাস 4 কত হয়ে গেল বল? 16 আর 4 4 8, তার মানে অ্যান্সার হয়ে গেল কত? 2 ওহম। তার মানে এই যে দুটো রোধ আছে সমান্তরালে যুক্ত, এই দুটো রোধের তুল্য রোধ কত হয়ে গেল? এই দুটোর পরিবর্তে আমি কত বসিয়ে দিতে পারি? 2 ওহম। আচ্ছা বলতো, এই দুটোর পরিবর্তে যখন আমি 2 ওহম বসিয়ে দিলাম, মানে আমি সিচুয়েশনটাকে এরকম ভাবে ড্র করে নিই, পুরো আলাদাই ম্যাজিক হবে, তুই দেখ না এবার। এবার ফিজিক্যাল সায়েন্স কাঁপবে কাঁপবে, শুধু যা করাচ্ছি করতে থাকে। তার মানে এই যে সিচুয়েশনটা হয়েছে, এই মধ্যিখানে আমি যে তুল্য রোধটাকে বসিয়ে দিয়েছি, সেই তুল্য রোধটার ভ্যালু আর কিছুই না 2 ওহম। বলো গল্প শেষ। এইবার তুই একটুখানি মন দিয়ে দেখ, যদি আবার কারেন্ট যায় তাহলে এই তুল্য রোধের মধ্যে দিয়েও যা কারেন্ট যাচ্ছে, এই 4 ওহম রোধের মধ্যে দিয়েও তাই কারেন্ট যাচ্ছে। যদি দুটো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট চলে যায় তাহলে এই দুটো রোধ কোন সমবায়ে আছে? শ্রেণী সমবায়ে আছে। ওই দুটো রোধের মধ্যে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছিল বলে দুটো রোধ কি সমবায় ছিল? সমান্তরাল সমবায় ছিল। আর যদি রোধগুলো একই সাথে থাকে, পরপর পরপর থাকে, যদি একই কারেন্ট সবার মধ্যে দিয়ে পাস করতে করতে যায়, তখন রোধগুলো কি সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে ওই দুটো রোধের তুল্য রোধ আর এই 4 ওহম রোধটা যেহেতু শ্রেণী সমবায়ে আছে, তাই তাদের তুল্য রোধের ভ্যালুটা তোকে বার করতে হবে। তাহলেই তুই টোটাল এ এবং বি বিন্দুর তুল্য রোধ বার করে দিতে পারলি। 4 আর 2 এর শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হয়ে যায়? দুটোকে যোগ করলেই তো হয়ে যাবে রে ভাই, 6 ওহম। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে টোটাল তুল্য রোধ কত বেরিয়ে গেল? 6 ওহম ইজ দ্য কারেক্ট অপশন। লজিক লজিক কথা বলে ভাই। চল নেক্সট। নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? ভাই রেকর্ড হচ্ছে তো? ভাই রেকর্ড না হলে আমার খুব চাপ হয়ে যায়। হ্যাঁ একদম ফাটাফাটি রেকর্ড হচ্ছে, 17 মিনিটের রেকর্ডিং হয়ে গেছে। এবার এটা যেটা প্রশ্নটা করেছে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? দেখ এইটাকেও না বোঝার একটা সলিড উপায় আছে। আমি তোকে কখনো বলবো না তুই রাট্টা মেনে, একদম প্রপারলি তোকে বুঝতে হবে। তুই আমাকে একটা কথা বল ভাই,
নাইক্রোম তার কোথায় থাকে? হিটারের মধ্যে। হিটারের কাজ কি? তাপ উৎপন্ন করা। কিন্তু আবার এত তাপ উৎপন্ন হয়ে গেল যে তারটাই গলে গেল, তাহলে আজকে হিটার কিনবি, কালকে গিয়ে দোকানদারকে মারধর করতে শুরু করবি, তা তো হবে না। তাহলে হিটারটা এরকম ভাবে তৈরি করতে হবে যাতে হিটারটার মধ্যে তাপ উৎপন্ন হয়, আবার যাতে তারটাও না গলে। তার মানে তুই একটু হাতটা ঘষে দেখতো, হাতটা ঘষলে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। কেন উৎপন্ন হচ্ছে? কারণ একটা হাত আরেকটা হাতের গতির বিরুদ্ধে বাধা দিচ্ছে, একটা হাত আরেকটা হাতকে এগোতে দিচ্ছে না, তার ফলে একে অপরের মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে, তার ফলে তাপটা উৎপন্ন হচ্ছে। তার মানে বাধা বেশি দরকার, যত বেশি বাধা থাকবে, যত বেশি রোধ থাকবে, তত বেশি তাপ উৎপন্ন হবে। নাইক্রোম তারের মধ্যে তাপ উৎপন্ন করতে গেলে উচ্চ রোধ থাকতে হবে। তাহলে আমার প্রথম কন্ডিশন হচ্ছে রোধটা অনেক বেশি হতে হবে। তাহলে রোধ বেশি কোথায় কোথায় আছে? এই একটা রোধ বেশি, এই একটা রোধ বেশি, এই দুটোর মধ্যে দেখ নিম্ন রোধ আছে, মানে দুটো অপশন প্রথমেই কেটে গেল। অ্যানালিসিস অ্যানালিসিস দ্বিতীয়, রোধ বেশি, উচ্চ তাপ উৎপন্ন হচ্ছে, ভেরি গুড, কিন্তু সেই উচ্চ তাপে তারটা গলে গেলে হবে না। তার ফলে তারের গলনাঙ্কটাকে অনেক বেশি হতে হবে, যাতে অনেক বেশি টেম্পারেচার লাগে ওই তারটাকে গলাতে। নিম্ন গলনাঙ্ক করলে কি হবে? খুব তাড়াতাড়ি গলে যাবে। তার ফলে উচ্চ রোধও লাগবে, উচ্চ গলনাঙ্কও লাগবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আর ভুলবি কোনোদিন? গাছের পাতা সবুজ করলে ভুলে যাবি, অ্যাডভেঞ্চার একাডেমিতে প্রত্যেক দিন পড়লে জীবনে ভুলবি না, গ্যারেন্টি আমার। ওয়ান শট করাচ্ছি, কুইক রিক্যাপ করাচ্ছি, চ্যাপ্টার ধরে ধরে অ্যানালিসিস করাচ্ছি, কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি। আর কি দরকার? এখনো তুই সাবস্ক্রাইবটা করিস, ভিডিওটাকে এখনো লাইক করিস, লাইক করার পর হাই ফাইভ করে দে। কি করছিস তোরা? চল দেখি, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কিসে পরিণত হয়? লেডে পরিণত হয় ভাই, লেড। চল নেক্সট, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে যে অধাতুটি 7B শ্রেণীতে অবস্থিত। দেখ, আমি আমার ধামাকা ব্যাচের পর্যায় সারণীটা পুরো ইউটিউবের মধ্যে ফ্রি দিয়েছি, পুরো জৈব রসায়ন ইউটিউবের মধ্যে করিয়ে দিয়েছি। ওই পর্যায় সারণীটা দেখে তুই এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছিলি যে 7B তে কিরকম ভাবে অবস্থানটা তুই বার করেছিলি। বল 7B তে কারা থাকে? 7B তে যারা যারা জানিস না, কি এক্ষুনি পর্যায় সারণী দেখবি এই ভিডিওটার পরে, আমি কিন্তু দিতে অ্যান্সার করাচ্ছি এখন। 7B তে থাকে কারা? 7B তে থাকে হ্যালোজেন্স গুলো। কারণ হ্যালোজেনেরই শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে বল? 7টা ইলেকট্রন থাকে। তো 7টা ইলেকট্রন যাদের থাকে তাদের অবস্থানটা তো 7B হয়। তাহলে হ্যালোজেন্স গুলোর মধ্যে কি জিজ্ঞাসা করেছে? মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে যে অধাতুটি 7B তে অবস্থিত, ক্লোরিন অবস্থিত। এই ভাই ফ্লুরিনও তো অবস্থিত। আচ্ছা, এই সর্বনাশ করেছি। এই দেখ, এই মন দিয়ে দেখ, হুট করে তুই যদি ক্লোরিনটা রাখ দিয়ে দিতিস, দিয়ে যদি পরেরটার মধ্যে বেরিয়ে যেতিস, দেখ ফ্লুরিনও তো এখানে আছে। ফ্লুরিনও তো হ্যালোজেন, ফ্লুরিনও তো 7B তে থাকে, ক্লোরিনও তো 7B তে থাকে। কারণ দুজনই তো দীর্ঘ পর্যায় সারণীতে 17তে থাকে। দীর্ঘ পর্যায় সারণীতে যারা 17 তারাই তো মেন্ডেলিভের সংশোধিত 7B। তার মানে এ আর সি উভয়, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট, পোলার সমযোজী যৌগ কোনটা? জল। সমযোজী যৌগ, কিন্তু এটা ধ্রুবীয়, তাই না? ধ্রুবীয় কেন? কারণ অক্সিজেন হাইড্রোজেন এরকম ভাবে যুক্ত থাকে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাই বলে বন্ড মোমেন্টস গুলো এদিকে শিফট হয়ে থাকে, সেই কারণে এটা ধ্রুবীয়। ঠিক আছে, আরো তোরা যখন 11 উঠবি তখন জানতে পারবি, এখানে দুখানা লোন পেয়ার থাকে, লোন পেয়ারের জন্য মোমেন্টস গুলো উপরের দিকে হয়। যাই হোক, সব 11 রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের মধ্যে পড়াবো। চল দেখি, সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধন আছে যে যৌগটার মধ্যে, HCl এর নেই। NH4Cl ইজ দ্য কারেক্ট অপশন। তুই বলবি কেন দাদা? NH4Cl এর মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন্স গুলো যে যুক্ত আছে সেগুলো সব সমযোজী বন্ধনে, এবং এই NH4 প্লাস আর Cl মাইনাস আছে তড়িৎযোজী বন্ধন। টু বি ভেরি অনেস্ট, এই কম্পাউন্ডটার মধ্যে আরো একটা বন্ধন দেখতে পাওয়া যায়, সেটাকে বলে অসমযোজী বন্ধন। সেই অসমযোজী বন্ধন সম্পর্কে তুই 11-এ কি জানতে পারবি। যদি কখনো তোকে জিজ্ঞাসা করে এমন একটা কম্পাউন্ডের নাম বল যেখানে সমযোজী, অসমযোজী, তড়িৎযোজী 3 প্রকার বন্ধনই দেখতে পাওয়া যায়, তাহলে সেটা তুই নাম বলে দিতে পারিস অনায়াসে, NH4Cl। হয়েছে, চলো নেক্সট। শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং কোনো মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক 1.5 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? দেখছিস তো আজকে কোশ্চেন গুলো? আজকে কোশ্চেন গুলো দেখছিস তো ভাই? এক একটা টপ লেভেলের কোশ্চেন ভাই। চল, শূন্য মাধ্যমে আলোর বেগ c বলে দিয়েছে, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5 বলে দিয়েছে। দেখি সলভ করি। কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমি প্রথমে ফর্মুলাটা লিখে দিই, ফর্মুলা তোরা জানিস যদিও, এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মিউ ইকুয়াল টু c বাই ভি। যার প্রতিসরাঙ্ক তুই বার করছিস সেই মাধ্যমে আলোর বেগ। এবার একটুখানি মন দিয়ে শোন, সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, তাহলে মিউ এর জায়গায় বসিয়ে দিলাম আমি 1.5। শূন্য মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে c, বলেছে ওই যে মাধ্যমটা তুই প্রতিসরাঙ্ক লিখেছিস সেই মাধ্যমে আলোর বেগ কত। ভেরি গুড, ভি এর ভ্যালুটা বার করে 1.5 কে আমরা কি লিখতে পারি রে ভাই?
1.5 কে ভগ্নাংশে লিখেছে এরা, 1.5 কে লিখতে পারি না 3/2, তাহলে ভি এর যে ভ্যালুটা রয়েছে সেটা যদি এই পাশে বার করি তাহলে 2c/3 হচ্ছে, 2c/3, এটাই তো হচ্ছে v equal to 2c/3। অপশন আছে এই 2c/3, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে চলো পারফেক্ট। নেক্সট 14 নম্বর প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক নিষ্কাশনে কোনটা ব্যবহৃত হয়? ভাই কার্বন বিজারণ পদ্ধতি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ধাতুবিদ্যার ওয়ান শট, ধাতুবিদ্যার কুইক রিক্যাপে শিখিয়েছি যে জিঙ্ক যেটা আছে সেটা একটা মধ্যম সক্রিয় মৌল, জড়িত রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি স্থানে অবস্থান করে, তার ফলে তার অক্সাইড থেকে জিঙ্ক নিষ্কাশনের জন্য কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করতে হবে। তোরা আমাকে নিচে কমেন্ট করে জানা কার্বন বিজারণে বিজারক রূপে কি ব্যবহার করা হয়, তাড়াতাড়ি লেখো। বলছি একটা সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য করিয়েছি তো রে, প্রত্যেকটা প্রশ্ন করিয়েছি, খেয়াল কর। জৈব রসায়নের ওয়ান শটের মধ্যে গিয়ে দেখে নে, পার্ট 1 পার্ট 2 যে দেখে নেবে জৈব রসায়ন ফিনিশ, পকেটে 8 নাম্বার। আর আমার এই প্রশ্নগুলো করলে তো আরোই পেরে যাবে। ঠিক আছে কমপ্লিট। চলো এটা দেখি নি একটু। ধরো CH3OH আছে, সব থেকে নিম্নতম অ্যালকোহল, পরেরটার মধ্যে যেতে গেলে কি করতে হয়, CH3 মধ্যখানে একটা CH2 ঢুকিয়ে দিতে হয় OH, তারপর একটা যেতে গেলে মধ্যখানে আরো একটা CH2 ঢুকিয়ে দিতে হয়, CH3 CH2 CH2 OH হয়ে গেল। এইবার একটুখানি মন দিয়ে শোন, এই যে এক একটা করে যখন বাড়ছি কি অ্যাডিশন হচ্ছে রে, CH2 অ্যাডিশন হচ্ছে। CH2 যদি অ্যাডিশন হয় তাহলে আণবিক ভর কত অ্যাডিশন হচ্ছে, কার্বনের জন্য 12, হাইড্রোজেন দুটো আছে বলে 2, তাহলে 14 আণবিক ভর অ্যাডিশন হচ্ছে। সেই জন্য আণবিক ভরের পার্থক্য কত হয় একটার সাথে আরেকটা, 14 হয়ে যায়, শিখিয়েছিলাম এটাও। চলো নেক্সট। আর যদি বলতো একটা থেকে আরেকটা গেলে কোন তোর কোন মূলকটা এডিশন হচ্ছে, বা বলতে পারিস কোন গ্রুপটা এডিশন হচ্ছে, তখন বলতে হবে মিথিলিন গ্রুপ CH2 হয়েছে। চলো নেক্সট। হয়ে গেল। দেখ ভাই আমাদের এমসিকিউ সব কমপ্লিট। এই যে এমসিকিউ গুলো তোকে আমি কমপ্লিট করে দিলাম, এমসিকিউ গুলো থেকে কিন্তু মোট 15 নম্বর তোর পরীক্ষাতে আসবে, এবং এমসিকিউ গুলো যদি তুই প্রপারলি করতে পারিস তুই 15তে 15 পাবি, আমার গ্যারেন্টি এটা। তুই শুধু আমার ভিডিওগুলোকে পরপর করতে থাক, এতেই হবে। এবার একটা জিনিস মন দিয়ে শোন, মাঝে মধ্যে দেখবি তোরা কয়েকটা হায়ার জিনিসের সম্মুখীন হোস, যেমনি দেখবি ওই পিরিয়ডিক টেবিলের মধ্যে যখন তোদেরকে আমি শিখিয়েছিলাম আয়োনাইজেশন এনার্জির ট্রেন্ড, দেখবি লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়লো, বেরিলিয়াম থেকে বোরনে আবার কমে গেল, বোরনের পরে কার্বন বাড়লো, নাইট্রোজেন বাড়লো, অক্সিজেন আবার কমে গেল। এই যে পুরো জিনিসটা ছিল, এই পুরোটাকে কি করে এক্সপ্লেন করব, তার জন্যই কিন্তু এই সমস্ত হায়ার টপিক গুলোকে শুরু করব আমি যেই নিট ফাউন্ডেশনে। এই ফাউন্ডেশন কেমিস্ট্রিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখ, অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি, এই চ্যানেলটার মধ্যেই শুরু হবে, টু গিভ ইউ একটু বড় বড় ফিল যে তোমরা 11-12 পড়ো। ঠিক আছে চলো নেক্সট। কিছুদিন পর থেকে হয়তো এই ভিডিওটার পরের ভিডিওটাই তোদেরকে এসএকিউ দেওয়া হবে, যেখানে তোরা 18তে 18 পাক্কা করে নিতে পারছিস। মোট 9খানা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের ভ্যালু 2 করে থাকবে। তোদের মাধ্যমিকের সেকেন্ড পার্ট কিন্তু এটাই, একটা পার্ট পুরো এমসিকিউ বিএসকিউ, যদি ওরা দুটো পার্টে দেয় আমি একটাই পার্টে করাই, পুরো 36 নাম্বার একটা পার্ট, আর তারপরেই 18 নাম্বার আরেকটা পার্ট, মোট 54 ইউটিউবের মধ্যে ফ্রি আসবে। আর বাকি 36 কোথায় আসবে দাদা, আমার ধামাকা ব্যাচের মধ্যে আসবে। প্রচুর ছেলে মেয়ে অলরেডি ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গেছে। যদি তুই এখনো পর্যন্ত না হয়ে থাকিস তাহলে এই যে নাম্বারটা আছে 6289360364, এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ কর। সিম্পল এই নাম্বারটার মধ্যে কোর্স ফিটা পে করে দিতে হয়, পে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি অ্যাড করে দেবো ভাই। কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 1000 টাকা। মাঝে মধ্যে কিছু অকেশনে 899 করে দেওয়া হয়, আমি ভাবছি দুর্গাপুজোতে করবো কিনা, দেখা যাক। চলো এদিকে দেখো, এবার এই ধামাকা ব্যাচের মধ্যে শুরু হবে কিছুদিন পর থেকে। এলে কি ধামাকা ব্যাচে এখন কি চলছে বলতো, অনেকে জিজ্ঞাসা করিস। চলতরিতা শেষ হয়ে গেছে, চলতরিতার অঙ্ক শুরু হয়েছে সম্ভবত, ঠিক আছে, বা শুরু হবে হয়তো এই উইক থেকে। চলো আচ্ছা আরেকটা কথা বলি, মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে যে আমরা তো দেরি করে ভর্তি হচ্ছি। ভাই দেরি করে ভর্তি হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যখনই ভর্তি হবে তোমাকে আগের সব ক্লাস দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকে। মঙ্গলবার রাত্রি 9:30 আর শুক্রবার সকাল 10:30টার সময় লাইভ ক্লাস হয়, এবং যখনই লাইভ ক্লাস শেষ হবে তুমি তার রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। ঠিক আছে চলো নেক্সট। এবার একটু আমরা ভিএসকিউ টাইপের প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো বলে দিয়েছে, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। জৈব গ্রিনহাউস গ্যাস কি হয়ে যাবে ভাই, মিথেন হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, সুইট গ্যাসে কোন গ্যাসটি অনুপস্থিত থাকা বাঞ্ছনীয়, H2S। এটা তো প্রত্যেকেই জানিস আশা করবো, তাই না? চলো আচ্ছা H2S এর গন্ধ কেমনি কেউ বলতে পারবি? চল দেখি। কোন স্কেলে উষ্ণতা কোনোদিন ঋণাত্মক হয় না? কেলভিন স্কেলে, কারণ কেলভিন স্কেল শুরুই হয় 0 কেলভিন থেকে। ওকে চলো
বলছে গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাসের অণুগুলো সম্পূর্ণ শক্তি কি ধরনের। দেখবি তোদেরকে বলা হয়েছিল গ্যাসের অণুর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, তার ফলে তাদের মধ্যে কোনো স্থিতিশক্তি জেনারেট করতে পারে না। স্থিতিশক্তি থাকতে হলে ভাই আকর্ষণ বল থাকতেই হবে। তো স্থিতিশক্তি থাকে না যখন, মোট শক্তির পুরোটাই কি শক্তি হয়ে গেল? গতিশক্তি। কারণ শক্তি তো দুটো পার্টে বিভক্ত, স্থিতি আর গতি। চলো নেক্সট। কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? মারাত্মক মার্ভেলাস কোশ্চেন, পরীক্ষায় বহুবার দিয়েছে। তুই বলবি দাদা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এতে আবার কি কঠিন ব্যাপার আছে? বলছি না, এখন একটুখানি চেঞ্জ করছি জানিস তো। এইটা তো করছিস ঠিক আছে, আরেকটা রূপ দিচ্ছে। এটা কি রূপ? এই যে 2 আর 3 এর লসাগু কর, কত হয়ে গেল? 6। 6 দিয়ে উপরে সবকটাকে গুণ করে দেয়। দেখ 6 আলফা ইকুয়াল টু 6 বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6 গামা ডিভাইডেড বাই 3 হয়ে গেল। এবার এটাকে লেখা যায় 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এই যে পুরো রূপটা রয়েছে, এই রূপটা কিন্তু মাঝে মধ্যে এখন পরীক্ষাতে দিচ্ছে। ওকে, খুব সাবধান। চলো, আচ্ছা তোরা আমাকে কমেন্ট করে জানাতো আলফা বিটা আর গামার মধ্যে কোনটা সবচেয়ে বড়, কোন ভ্যালুটা সব থেকে বেশি। চল দেখি। বলছে আলো যখন প্রতিসরণ ঘটে তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়। এটা কিন্তু একটা মার্ভেলাস কোশ্চেন, পরীক্ষাতে অনেকবার দেয়। দেখবি কম্পাঙ্কের মতো হতে শেখ ভাই, কম্পাঙ্কের মতো নিজেকে বানা। তুই যত বড় লেভেলে চলে যাস না কেন, নিজের গ্রাউন্ডকে ভুললে কিন্তু কখনো হবে না। তোমাকে ওই জায়গাটাকে অপরিবর্তিত রেখে দিতে হবে কিন্তু ভাই, যে আমি আজকে এই হয়ে গেছি, আমি আজকে ওই হয়ে গেছি। তুই ধর কোনো একদিন আইএএস অফিসার হয়ে গেলি, তারপর তোকে তো ছোটবেলার একদম প্রাইমারি লেভেলের একজন টিচার কি তোর সাথে কথা বলতে চাইলো, তুই বললি না আমার সময় হবে না, আমি কথা বলতে পারবো না। দিস ইজ অ্যারোগেন্সি। এই জিনিসটাকে আনলে চলবে না। সবসময় নিজেকে হাই ফাই লেভেলের ভাবে ট্রিট করলে হবে না ভাই, তোমাকে গ্রাউন্ডে কানেক্টেড থাকতে হবে। তুমি যতই বড় হয়ে যাও, তোমার ওই নেচারটাকে তোমাকে অপরিবর্তিত রাখতে হবে। কম্পাঙ্কের ক্ষেত্রে সেম কেস। আলো প্রতিসরণের ফলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যায়, মাধ্যম চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। চলো নেক্সট। ওহো, ফাটাফাটি প্রশ্ন রে একটা। এই প্রশ্নটা অনেক সময় 2 নম্বরের মধ্যে দেয়, তো 1 নম্বরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে রে, সর্বনাশ করেছে। বলেছে 4500 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল 3000 অ্যামস্ট্রং। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রশ্নটা তোদের এই বছরের মাধ্যমিকে এবং বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষাতে দিতে পারে। চল দেখা যাক তো এই প্রশ্নটা। বলেছে 4500 তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ছিল, যেটা শূন্য মাধ্যমের মধ্যে ছিল। খুব ভালো কথা, শূন্য মাধ্যমের মধ্যে ছিল, 4500 অ্যামস্ট্রং ছিল। তাহলে আমি একটুখানি করি, দেখি, ভালো করে মন দিয়ে শুনবে। মিউ জিরো শূন্য মাধ্যম, ফর্মুলাটা কি ভাই? ফর্মুলা তোদেরকে শিখিয়েছি আগে। সি বাই ভি এর জায়গায় কি লিখবো? এন ইন্টু ল্যামডা। তাহলে এন ইন্টু ল্যামডা জিরো লিখি, যেহেতু শূন্য মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বলতে চেয়েছে। তাহলে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের ভ্যালু কত হয় রে? 1 হয়ে যায়। ইকুয়াল টু কি লেখা যায়? সি বাই এন ইন্টু ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কত ছিল? 4500 অ্যামস্ট্রং। দেখে নে, 4500 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে প্রবেশ করছে। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যটা তো শূন্য মাধ্যমের ক্ষেত্রেই ছিল। তাহলে এখানে তুই ল্যামডা জিরো ভ্যালু বসিয়ে দে, 4500 হয়েছে। তাহলে তুই আমাকে একটা কথা বলতো ভাই, যদি আমি সি বাই এন এর ভ্যালু বার করতে চাই, তাহলে সেটার ভ্যালুটা কত হয়ে গেল? 4500 ইকুয়াল টু সি বাই এন। বল লেখা যায়? লেখা যায় তো রে ভাই? 4500টাকে কোনাকুনি গুণ করে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সি বাই এন ইকুয়াল টু 4500 লেখা যাচ্ছে। এইবার একটু মন দিয়ে শোন, তোকে বলে দিয়েছে অন্য একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করলো, যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা তোকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মাধ্যমটার মধ্যে প্রবেশ করেছে তার প্রতিসরাঙ্কটা মিউ। মিউ ইকুয়াল টু কি লেখা যায় বল? সি বাই এন ইনটু ল্যামডা। দেখ সিটা কোনোদিন চেঞ্জ হবে না, তোরা এক্ষুনি পড়লি যে প্রতিসরাঙ্কের কোনো এই কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। তো কম্পাঙ্কটা কিন্তু এন, কম্পাঙ্কের কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তার ফলে ওখানেও এন ছিল, এখানেও এন আছে। শুধু চেঞ্জ কোনটা হলো? তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে, কারণ বাকি সব তো ভাই পরিবর্তিত হয়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা জিরো ছিল, আমি এখানে ল্যামডা লিখলাম। তুই আমাকে বল, এইটাই তো তোকে বার করতে হবে রে ভাই। এবার যখনই তুই বার করতে চাইছিস, তোকে এখানটায় কার ভ্যালুটা বসাতে হবে বলতো? এই যে সি বাই এন এর ভ্যালুটা তোকে বসাতে হবে। সি বাই এন এর ভ্যালু কত আছে দেখ, এটাকে তো এরকম ভাবে লেখা যায়, সি বাই এন আর নিচে ল্যামডা। তাহলে এইবার আমি কি করব,
ওইখান থেকে সি বাই এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। সি বাই এন এর ভ্যালুটা কত আছে? 4500, 4500 অ্যামস্ট্রং। নিচে এই মাধ্যমে ল্যামডার ভ্যালু কত দিয়ে দিয়েছে তোকে? 3000 অ্যামস্ট্রং দিয়ে দিয়েছে। তো নিচে বসিয়ে 3000 অ্যামস্ট্রং, গল্প শেষ। এই পুরোটা ইকুয়াল টু কি? যে মাধ্যমটার কথা বলা হচ্ছে তার প্রতিসরাঙ্ক। অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কাটলো, দুটো শূন্য কাটলো, 15 দিয়ে কেটে দে। 3 15 45, 15 2 30। তার মানে যে মাধ্যমটাতে প্রবেশ করেছে তার তরঙ্গ তার প্রতিসরাঙ্কটা কত? 3/2 বেরিয়ে গেল না মিউ এর ভ্যালু 3/2। আর 3/2 মানেই কত? 1.5। গল্প শেষ। বলতো এটা কোন মাধ্যম? বলতো এটা কোন মাধ্যম কমেন্ট সেকশনে। আশা করবো পুরো অঙ্কটা একবারে ক্লিয়ার। এই অঙ্ক কিন্তু তোদের পরীক্ষাতে এবারে দিতে পারে ভাই। তড়িৎ বিভবের মাত্রা লেখো। এবার আমি দেখেছি বেশিরভাগ ছেলে মেয়ে এইসব মাত্রা একক গুলোকে গাছের পাতা সবুজ করে, কিন্তু আমি তোকে শিখিয়ে দিচ্ছি মাত্রা একক কিভাবে বার করতে হয়। বল তড়িৎ বিভব, বহুদিন ধরে তোদেরকে বলছি তড়িৎ বিভবের রাশিমালা কি। বিভবের রাশিমালাটা হচ্ছে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এবার তুই বল, যদি ভি এর মাত্রাটা বার করতে হয় তাহলে সেটা ইকুয়াল টু ডাব্লিউর মাত্রা বাই কিউ এর মাত্রা। ডাব্লিউর মাত্রা কি ভাই? এম এল স্কোয়ার টি মাইনাস টু। ধামাকা গেছে এগুলো ধরে ধরে শিখিয়েছিলাম। একজন প্রশ্ন করছে দাদা ডাব্লিউর মাত্রা এটা কি করে হয়? তাকে আবার বল ইন্টু স্মরণ করে দেখাতে হয়েছে। চল এদিকে দেখ, এবার একটু মন দিয়ে শোন। কিউ এর মাত্রা কি? কিউ এর মাত্রা হচ্ছে আইটি। এইবার খুব ভালো করে তুমি দেখো, এই যে ভি এর মাত্রাটা তাহলে বেরিয়ে গেল কি? এম এল স্কোয়ার, টি উপরে উঠলে টি মাইনাস 3 হয়ে গেল, আই উপরে উঠলে আই মাইনাস 1 হয়ে গেল, গল্প শেষ। হয়েছে? তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1 ইজ দ্য কারেক্ট অপশন। ও ওখানে তো আর অপশন কি আছে? ঠিক আছে, চলো কমপ্লিট কমপ্লিট। নেক্সট বলছে 3 অ্যাম্পিয়ার। দেখেছিস ভাই কত অঙ্ক? 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 10 মিনিট ধরে প্রবাহিত হলে মোট কত আধান প্রবাহিত হবে? দেখ ভাই, একটা অঙ্ক তোকে আমি শিখিয়েছিলাম, ধামাকা ব্যাচেও শিখিয়েছিলাম। এটা তোদেরকে তো চলতরিৎ একটা পার্ট দেওয়া রয়েছে অনেকদিন আগে, নতুন করে দেবো, ওয়ান শট দেবো। আর ওখানে ধামাকা ব্যাচের মধ্যে পুরো একদম ধরে ধরে চলতরিতের মধ্যে 3টে ক্লাস করানো হয়েছে। এখন আবার 2-3টা অঙ্ক করানো হবে, 2-3টে অঙ্কের ক্লাস। দেখো কি বলে দিয়েছি, বলেছে মোট কত আধান প্রবাহিত হবে। তুই আমাকে একটা কথা বল, তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে কি? যতটা আধান প্রবাহিত হচ্ছে প্রতি একক সময়, এই যে সময়টা রয়েছে সেই সময়টা মাস্ট বি ইন সেকেন্ড। তাহলে তুই আমায় বল, তোকে বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, মানে আই এর ভ্যালুটা তোকে 3 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, 10 মিনিট ধরে প্রবাহিত হচ্ছে। তার মানে টি এর ভ্যালুটা তোকে দিয়ে দিল 10 মিনিটস। তুইও জানিস মিনিটে কনভার্ট করলে হবে না, 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 60 শূন্য তাহলে হয়ে গেল 600 সেকেন্ড, গল্প শেষ। এইবার একটুখানি মন দিয়ে শোন, যদি আমাকে এখান থেকে আধানের পরিমাণ বার করতে হয়, কিউ ইকুয়াল টু আইটি ফর্মুলা লাগাতে হবে গুণ করে। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 3 অ্যাম্পিয়ার, টি এর ভ্যালু হচ্ছে 600 সেকেন্ড, তাহলে হয়ে গেল তোর 1800 কুলম। আশা করব ক্লিয়ার আছে। ওকে, চলো নেক্সট। তেজস্ক্রিয় পদার্থের খনিতে কোন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায়? হিলিয়াম গ্যাস। নেক্সট, তড়িৎদ্বার হিসেবে কোনটা ব্যবহৃত হয় ভাই? তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। তার মানে একেরটা হচ্ছে 2.11.1। দেখতেই পেয়েছি সব কটার মধ্যে কিন্তু নাম্বার এটাই থাকে, তাহলে এটা হচ্ছে 2.11.1 প্ল্যাটিনাম ইউজ হয়। মুদ্রা ধাতু কোনটা? কপার মুদ্রা ধাতু, 2.11.2। ঠিক আছে। গ্যালভানাইজেশনের জন্য কোনটা ব্যবহৃত হয়? জিঙ্ক ব্যবহার করা হয় ভাই, জিঙ্ক। তাহলে 2.11.3 হয়ে গেল। থার্মিট পদ্ধতিতে কোনটা নির্গত হয়? আয়রন নির্গত হয়, তাহলে এটা 4 হয়ে গেল। একবার কারেক্ট করে নি। তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্ল্যাটিনাম, তার ফলে এটা 1 নম্বর। মুদ্রা ধাতু হচ্ছে 2 নম্বর, কপার, এই যে মুদ্রা ধাতু 2 নম্বর। গ্যালভানাইজেশনের জন্য জিঙ্ক ব্যবহৃত হয়, সেই কারণে ওটা 3 নম্বর। থার্মিট পদ্ধতিতে নির্গত হয় আয়রন, ওই জন্য এটা 4 নম্বর। চলো, ভেরি গুড। বলছে একটা ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও। মৌলিক অণু মানে কি? যেটা একই প্রকার পরমাণু দিয়ে তৈরি। নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে দেখবি ত্রিবন্ধন থাকে, তার ফলে অ্যান্সারটা কি হয়ে গেল? N2 হয়ে গেল। নেক্সট, অ্যানোড মাঠ কথাটি কোন ধাতুর বিশুদ্ধীকরণের সঙ্গে যুক্ত? কপার ধাতুর। চলো নেক্সট, সত্য মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে বিজারণ বিক্রিয়া ঘটে। এই উত্তরটা আমার করা উচিত? উচিত নয়, প্রচুর বার শিখিয়েছি। নিচে কমেন্ট করো। এই ছাড় তো, আমি ট্রিকটা আরেকবার শিখিয়ে দিই, বারবার শিখলে মাথার মধ্যে থাকবে। বল, এই যে অ্যানোড আছে, তো
এ ফর অ্যানায়ন, এ ফর অ্যানোড, তাহলে অ্যানোডের দিকে কে যায়? অ্যানায়ন যায়। এবার তুই আমাকে একটা কথা বল, অ্যানায়ন মানে কি? তার কাছে ইলেকট্রন বেশি আছে। অ্যানায়ন যখনই অ্যানোডের মধ্যে যাবে সে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। যদি কেউ ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই প্রসেসটাকে তো জারণ প্রসেস বলে রে ভাই। তাহলে অ্যানোডের মধ্যে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারণ প্রসেস ঘটাবে, নট বিজারণ। তার ফলে এটা কি প্রসেস, মানে কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল। চলো নেক্সট। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। তুমি আরেকটা জানলে নিচে কমেন্ট করে লেখো তো দেখি। চলো নেক্সট। লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? ভেরি গুড কোশ্চেন। খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলো, আর তো শর্টকাট আমি তোকে আর খুঁটিয়ে পড়তে দিচ্ছি না, সব করিয়ে দেবো তোকে। 35% অ্যামোনিয়া থাকে। চলো নেক্সট। মিথেনে HCH বন্ধন কোণের মান কত? এটাও পরীক্ষাতে দেয়। দেখো এই যে কার্বন আছে চতুস্থলকীয় গঠন থাকে এরকম, এই যে চতুস্থলকীয় গঠনটার মধ্যে HCH যে বন্ধন কোণটা থাকে এটার ভ্যালু হচ্ছে 109°28'। অনেক সময় এটাকে লেখা হয় 109.5 ওকে। নেক্সট এন্ড লাস্ট। অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা? তুই বলবি দাদা আমি তো জানি সবটা, আরে তাও শিখিয়ে তো দিই। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা? যারা জৈব রসায়ন দেখিস এক্ষুনি গিয়ে দেখ, CnH2n-2। যদি অ্যালকাইন প্রকাশ করতে হয় তাহলে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দরকার, আর কার্বনের সাথে কার্বনের যদি ট্রিপল বন্ড থাকতে হয় তাহলে মিনিমাম কটা কার্বন লাগছে? দুটো কার্বন লাগছে। সেই জন্য ন্যূনতম সব থেকে লোয়েস্ট অ্যালকাইন বানানোর জন্য দুটো কার্বনের দরকার পড়লো। ওই জন্য ছোট এন এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে এইচ এর জায়গায় 2 গুণ 2, দেখ এন এর জায়গাতে 2 তো, তাহলে 2n-2 এর ভ্যালু কত হবে? 2 গুণ 2 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তার মানে এইচ এর তলাতেও 2 বসবে। এইটা হচ্ছে সর্বনিম্ন অ্যালকাইন, যেটার নাম কি জানিস? ভালো নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যান্সার কর নিচে। কার্বাইড বাতিতে কি ব্যবহার করা হয়? এরই একটা আইইউপিএসি নাম আছে। আইইউপিএসির ফুল ফর্ম কমেন্ট করো। আইইউপিএসির নাম কি? আইইউপিএসির নাম নিচে কমেন্ট করে জানা। যারা যারা আইইউপিএসি নাম জানিস না, জৈব রসায়নের ভিডিওটা এক্ষুনি গিয়ে দেখে নে। এই আজকের ভিডিও শেষ হলো, 4খানা সেট কমপ্লিট। ভাবতো কত ইমপ্রুভ করেছে যারা পুরোটা দেখে খাতার মধ্যে লিখে রেখেছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট পেজ উল্টাবে রিভিশন, পেজ উল্টাবে রিভিশন। আর যেগুলো লজিক শিখিয়ে দিচ্ছি, ভিডিও দেখবে আর লজিক লিখবে। এটা ভাববে না যে নিজে আমি পরে লিখে নেবো, পারবে না, বলতে ভুলে যাবে। পুরো পুরো দ্বিতীয়বার সময় নষ্ট হবে, আবার প্রথম থেকে দেখতে হবে। যেন একবার লিখবে একবার দেখবে, লিখবে দেখবে, লিখবে দেখবে, পুরো কমপ্লিট করবে। তোর জন্য এটা প্যাকেজ পুরো একটা। এগুলো না ব্যাচ করে আমি যদি করাতাম, এই ভিন্ডরা পিটে যেতাম চারিদিকে, এই ওয়ান শট করে দিয়েছি, এবার এইগুলো করানোর জন্য নতুন ব্যাচ, শর্ট কোশ্চেন ব্যাচ করিনি। 54 নম্বর ইউটিউবে ফ্রি দিচ্ছি ভাই, পুরো ফ্রি, তোদের সুবিধার জন্য। এবার এলে কিউ তো কিছু তো ব্যাচের মধ্যে রাখতেই হবে, সবকিছু তো একটা ব্যাপার থাকে। কিন্তু তবুও আমি তোকে বলছি, আমি কিন্তু ব্যাচটা শুধুমাত্র টাকার জন্য করিনি, টু বি ভেরি অনেস্ট। মানে দিস ইজ নট মাই প্রাইমারি ইনকাম সোর্স। যারা যারা ভাবছি হয়তো দাদা 1000 টাকা করে নিয়ে বড় লোক হয়ে যাবে, ওসব নয় ভাই। এই পুরো যে জিনিসটা করা হয়েছে না, অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ, এই দুটো একসাথে যার কাছে থাকবে, যাদের কাছে আছে তারা বুঝতে পারছে যে কি হচ্ছে ওখানে, টপিক গুলোকে কিরকম ভাবে ডেভেলপ করা হচ্ছে। এবার যে অঙ্ক শুরু হবে চলতরিতের, ভাবতো কি ধামাকা হবে। দেখ চলো আজকের মতো এখানে। আর যাদের কাছে ধামাকা ব্যাচটা নেই বা যারা কোনো কারণে নিতে পারছিস না, ইউটিউবকে রেগুলারলি ফলো কর, আমার চ্যানেলটাকে। আমি তোকে এইটুকু বলতে পারি, চ্যানেলেও প্রচুর জিনিস আসবে যেগুলো তোকে অনেক 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 হেল্প করবে বিশাল নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, 54 তো তোকে এমনি পাওয়াচ্ছি, তারপর তোকে ওয়ান শট দিচ্ছি, কুইক রিক্যাপ দিচ্ছি, এলে কিউ এর 1-2 ভিডিও তোদেরকে আমি দেবো, প্লাস অঙ্কেরও কিছু ওয়ান শট দেবো, লাস্টে গিয়ে ফুল চ্যাপ্টার ম্যারাথন নেবো, সব করাবো তোকে। চাপ নিচ্ছিস কেন? ইউটিউব আর ধামাকা ব্যাচ একে অপরের পরিপূরক নয়, একে অপরের পরিপূরক। মানে একটার সাথে আরেকটা তোকে রাখতেই হবে, তবে কি তোর কমপ্লিট প্রিপারেশন। তুই ভাবিস না একটা অপরটার কম্পিটিটর, যে এটা থাকলে আমাকে যেটা লাগবে না, এটা থাকলে আমাকে এটা লাগবে না। দিস ইজ নট দ্য মাইনিং। তোমাকে দুটো রাখতে হবে, তবে তোমার কমপ্লিট প্রিপারেশন হবে। এই হচ্ছে ফুল প্যাকেজ। ঠিক আছে, আজকের মতো এখানে। সবাই ভালো করে পড়তে থাক ভাই। পুজোতে পড়া বন্ধ করলে হবে না, রিদম নষ্ট হয়ে যাবে। সে কারণে পুজো স্পেশাল কিছু আসবে, আমি এখনই রিভিল করব না কি আসবে না আসবে, সব শেখাও আস্তে আস্তে বলবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো করে পড়তে থাকো, শিখতে থাকো। মাথায় রাখবি অ্যাডভেঞ্চার একাডেমি আছে, মানে কনসেপ্ট আছে। অ্যাডভেঞ্চার একাডেমি তোকে শেখাবে। যেদিন ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দিয়ে বেরোবি সেদিন এইটুকু বলবি
যে ভাগ্যিস সেই চ্যানেলটা আমি খুঁজে পেয়ে গেছিলাম। আজকের মতো এখানেই, কমেন্টে লিখে দাও জয় ধামাকা।